Today we are heartily welcomed Mr. Abhishek Choudhury, sir. He is the marine aquarium specialist and also the marine biologist and degree holder of marine ornamental fishes from Kolkata University. And he is the founder of Seascape Creatives Aquarium Private Limited. And we are so much glad to have Mr. Choudhury, sir. We are welcome again to DC Nature Lab, and we expect sir to come another time. And today we are so much appreciated sir to come here and know about the marine system, how it is work, and our trainee are here. They are so much influenced by you, sir. Welcome again to DC Nature Lab, sir. Welcome everybody. নমস্কার। এখানে বাংলাতেই আমি ক্লিয়ার করছি, সবাই বাংলাতে আই থিংক কমফোর্টেবল হবে। ওকে, ফার্স্ট অফ অল কিছু স্টার্ট করার আগে আমি যারা নতুন আছে তাদেরকেই জানতে চাইবো, জিজ্ঞেস করতে চাইবো যে মেরিন সম্বন্ধে তোমাদের নিজস্ব আইডিয়া কি আছে, আগে এটা একটু জানতে চাইবো। তোমরা নিজেরা বলো কেউ যে তোমরা কি জানো মেরিন সম্বন্ধে, মানে মেরিন অ্যাকুরিয়াম বোঝাতে তোমরা কি বোঝো? মেরিন সল্ট ওয়াটার ট্যাঙ্ক, হ্যাঁ এখানে তিন রকম মেরিন ট্যাঙ্ক হয়। হ্যাঁ, লিফ ট্যাঙ্ক যেটা কোরাল, সেটা আমাদের এখানে ইলিগাল। হ্যাঁ, আর অনলি ফিশ ট্যাঙ্ক, ফিশ অনলি ফুড লাইভ রক ট্যাঙ্ক। সো আমাদের এখানে ফিশ অনলি আর লাইভ রক ট্যাঙ্কটাই বেসিক্যালি লিফটটা ইলিগাল। সো মেরিনে আমরা সমুদ্রের তলার যে এনভায়রনমেন্ট, ওটাকে আমরা এখানে ফুটে তোলার চেষ্টা করি। একটু মাইকে বলো, বলতে বলো। ঠিক আছে, এবার বাকিটা বলো না। আমরা এই সমুদ্রের তলার প্রপার যে এনভায়রনমেন্ট, ওটাকে আমরা এখানে তুলে ধরতে চেষ্টা করি। তো আমরা এখানে সব কিছু মেজারমেন্ট করি মেরিন ট্যাঙ্কের মধ্যে। কত স্যালিনিটি রাখতে হবে, কীরকমভাবে তাকে টেক কেয়ার করতে হবে, কীরকম লাইট রাখতে হবে, কীরকম ওয়াটার চেঞ্জ করতে হবে, দিনে কি উইকে কবে ওয়াটার চেঞ্জ করতে হবে, সেগুলো আমরা সব দেখি মেরিন ট্যাঙ্কে। আচ্ছা, এখানে আমি ইন্ট্রাকশন স্টার্ট করার আগে আমার মনে একটা ইন্ট্রাকশন সেশনটা বেশি ভালো হবে অমর্ত্যদা আমার পাশে বসলে। আমি সবার আগে ওয়েলকাম করি আমাদের অমর্ত্যদাকে, যে আজকে কলকাতার মধ্যে, পশ্চিমবাংলার মধ্যে, ইন্ডিয়ার মধ্যে প্লান্টেড অ্যাকুরিয়াম বলো বা প্ল্যানেরিয়াম বলো, ফাউন্টেন বলো, কিং অফ প্লান্টেড অ্যাকুরিয়াম বলতে পারি। ঠিক আছে, বললে আশা করি ভুল হবে না। তো একটা জোরে হাততালি হয়ে যাক অমর্ত্যদা। সবার আগে আমি অমর্ত্যদাকে থ্যাঙ্কস জানাবো যে আজকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য বা তোমাদের সাথে বসার জন্য। তো ফার্স্ট অফ অল আমি এটুকু বলতে পারি আগে যে আমি বিজনেস পারসন পরে, হবিস্ট আগে। আমার নিজের হবি থেকে এই মেরিন সম্বন্ধে শেখা বা জানা। তো আমার স্যার মিস্টার অমিত চ্যাটার্জি, অমিত দাকে চেনো, নাম শুনেছো? ব্যারাকপুরের অনেক পুরনো আদিম লোক, ঠিক আছে। তো ওনার কাছ থেকে আমার মেরিন সম্বন্ধে শেখা। তো আমি জাস্ট একটা কথা দিয়ে, গল্প দিয়ে স্টার্ট করছি আজকের সেশন। আজ থেকে অলমোস্ট 20 বছর আগে আমি অমিতদার কাছে যাই, গিয়ে ওনার নাম শুনে অনেক রেফারেন্সে কমিউনিকেশন করতে হতে, জানি কি তখন মোবাইল বা ইউটিউব এই কমিউনিকেশন ছিল না। তো 20 বছর 25 বছর আগে
যত বড় বড় মেরিন ট্যাঙ্ক বা রিফ ট্যাঙ্কটা মেরিন ওরিয়েন্টেড যত ট্যাঙ্ক হতো, তো কলকাতার মধ্যে একটাই নাম শুরু আর শেষ ছিল অমিত চ্যাটার্জি। মানে 30-40 বছর আগেকার কথা বলছি, যে এই ফ্ল্যাশিং ভিডিও এদের সাথে কলকাতাতে বা পশ্চিমবাংলায় মেরিনকে জন্ম দিয়েছে। পশ্চিমবাংলায় মেরিনের জন্মদাতা, বুঝছে, বেঙ্গলে। তো মেরিনটাকে ইজি ওয়েতে ওনার নিয়ে আসা। তো ওনার কাছে আমি যখন ফার্স্টে যাই, তো তখন আমি ওনাকে একটা কথা আমার খুব ভালো মনে আছে, যে আমি বলেছিলাম স্যার আমি মেরিনের সম্বন্ধে জানতে চাই, শিখতে চাই। তো আমি তখন 18-19 বছর বয়স, আমি বলেছি ফ্রেশ ওয়াটার তো মোটামুটি আমি সবই জানি, সবই করে নিয়েছি, মেরিনটা জানি না, শিখতে চাই। তখন উনি আমাকে একটা প্রশ্ন করেছিল, সেই প্রশ্নতে আমি বুঝে গেছিলাম যে আমার লেভেল কি। বলেছিল, বাবা তুমি ফ্রেশ ওয়াটারে সবকিছু জানো? আচ্ছা শুধু এইটুকু বলো তো, ফ্রেশ ওয়াটারে কটা ভ্যারাইটির মাছ অ্যাকুয়ারিয়ামে রাখা হয়, শুধু সেই নাম্বারটা বলে দাও। টু বি অনেস্টলি ফ্রেন্ডস, ওই নাম্বারটা আমি আজও জানি না, কেন কি ওই নাম্বারটা কাউন্টলেস, ওই ফিগারটা আমি আজও জানি না। সেদিনকে আমি বুঝেছিলাম যে আমি কিছু জানি। তো সেদিনকে আমাকে অমিতদা ভাগিয়ে দিয়েছিল, উনি খুব অ্যাটিটিউডওয়ালা পারসন ছিল, আমাকে ভাগিয়ে দিয়েছিল। তো বলেছিল যখন তুমি এখানে এসছো এই আইডিয়া নিয়ে যে তুমি সবই জানো, তাহলে তোমাকে শেখানোর মতো আমার আর কিছু নেই, তুমি আসতে পারো, তোমাকে আমি কিচ্ছু শেখাবো, বলার কিছু নেই আমার, তুমি তো সব জানো, ঠিক আছে। শুধু উনি একটা কথা বলেছিল, এই মেরিন সাবজেক্টটা 3টে জন্ম কম পড়ে যাবে জানার জন্য। যদি ভালো করে জানতে চাও, শিখতে চাও, কোনো জিনিস দু রকমের হয়। একটা হচ্ছে আমি জাস্ট টাচ আপ কাজ করার জন্য একটু নলেজ নিয়ে নিলাম, আর পুরো গভীরে গিয়ে সেই সম্বন্ধে আয়ত্ত করলাম। তো তার ডেফিনেশন উনি দিয়েছিল 3টে জন্ম কম পড়ে যাবে সেটা জানার জন্য। তো ইন দ্যাট কনটেক্সট আজকে বলছি যে আমি 20 বছর ধরে মেরিন নিয়ে ঘাটাঘাটি করছি, পড়াশোনা করছি, নাড়াচাড়া করছি। তো আজকের এক্সপিরিয়েন্স আমি এটুকু বলবো যে ওই ভুলটা রিপিট না করে আজকের ডেটে হয়তো আমি মেরিনে 2% জানি, 98% জানা বাকি আছে, এই জন্মে পারবো না। তো 2% নলেজ যেটুকু আমার আছে আমি তার মধ্যে থেকেই শেয়ার করবো। তো যার জন্যে মেরিনের স্পেশালিস্ট হোক বা যেটাই হোক, সেই সব কিছুই কিন্তু 2% এর ভেতরে, 100% তো দূরে থাকে, ঠিক আছে। তো এখানে যাদেরকে শেখার, সেখানেও আমি একই কথা, আমার স্যারের কথাটাই রিপিট করবো, কোনো সাবজেক্ট জানতে গেলে, শিখতে গেলে আগে তোমাকে ব্ল্যাঙ্ক হতে হবে। যে যখন তুমি জানবে যে আমি জানি, তখন আর জানানোর আর কিছু থাকবে না। আজকে ইভেন অমর্ত্যদাকে এটাই আসলাম যে অমর্ত্যদার এখানে এসে যে প্লান্টেড বা গাছের যে ফিলিংস, নেচারের যে ফিলিংস, সেই ফিলিংসের হাজার হাজার প্রশ্ন আমার মনে উঠেছে, হাজার হাজার কথা আমার মনে উঠেছে। আর এটুকু বুঝতে পেরেছি যে এটার তো 0.001% আমি কিছু জানি না। তো আমার তো মনে হয় যে এখন অমর্ত্যদা স্টুডেন্ট আমার হলে আমার নতুন একটা জিনিস শেখার আগ্রহ, যেহেতু এগুলো আমার হবি রিলেটেড, এটা প্রফেশনটা সেকেন্ডারি, হবিটা প্রাইমারি, যে একটা জিনিস জানবো, করবো, যেটা হবিস্ট। সবার আগে একটা হবিস্ট কি করে, যে জানবে, করবে, শিখবে, এই করতে করতে জিনিসটা এগোনো। তো এনিওয়ে, কাম টু দা পয়েন্ট, মেরিন হচ্ছে, সবার আগে বলি, তোমরা কম বেশি জানো, অমর্ত্যদা যে সাবজেক্টটা করে প্লান্ট রিলেটেড, সো এই যে সবুজ গাছ, গ্রিন, এটা একটা ইকোসিস্টেম। এটা মিষ্টি জলের, সাদা জলের ইকোসিস্টেম আমরা বাংলা ভাষায় যদি বলি। আর মেরিনটা হচ্ছে সল্ট ওয়াটার। তো সল্ট ওয়াটারের ইকোসিস্টেম। এইবার মেরিন সম্পর্কে সবচেয়ে ইজি তথ্য, আগে তো অ্যাকুয়ারিয়ামটাকে ভুলে যাও, অ্যাকুয়ারিয়ামের বাইরে যদি আমি আসি, এখানে বেস্ট টিচার হচ্ছে প্রকৃতি, নেচার। শিখতে গেলে সে আমি শিখি, তুমি শেখো, একটাই টিচার, সেটা হচ্ছে নেচার। নেচারকে যত বেশি অবজার্ভ করবে, যত বেশি লার্ন করবে, তত তুমি নিজে থেকে শিখে যাবে। মানে সেখানে কিন্তু একটা গাইডেন্স ঠিক আছে, কিন্তু নিজের শেখা। সে এখানে যে এই যে পান গাছটা ন্যাচারালি হয়ে রয়েছে তোমার এখানে, যে পানের যে বরজ হয়, পান গাছটা এখানে হয়ে রয়েছে, আমি যেটুকু গাছ সম্বন্ধে নলেজ আছে হবি হিসাবে, যে ওর ডাইরেক্ট সানলাইট ওর পাতা পুড়ে যায়। এখানে ন্যাচারালি ও গাছের তলায় রয়েছে, ন্যাচারালি ও সব শ্যালো জায়গায় রয়েছে, একটু ছাওয়া টাওয়ার মধ্যে রয়েছে। তাহলে নেচার বলে দিচ্ছে পান গাছটা এখানে ওয়াইল্ড ভাবে রয়েছে, একটা প্রাকৃতিক কি এনভায়রনমেন্ট দেওয়া হয়েছে। এইবার যদি এই পান গাছটাকে তোমাকে ক্লায়েন্টের বাড়িতে বানাতে হয়, তাহলে এই এনভায়রনমেন্টটাকে কপি করতে হবে। তাহলে এখানে ন্যাচারাল একটা বড় গাছের তলায় ছাওয়া ছাওয়ার মধ্যে রয়েছে, ওখানে সেই ছাওয়া ছাওয়া এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে। তো এটা হচ্ছে একদম বেসিক নেচার কনসেপ্ট। তো এবার যদি মেরিনে আসি,
মেরিনে যা মাছ রাখবে বা যা ইনভার্টিব্রেট রাখবে, যা সাবজেক্ট রাখবে, সবার আগে যেতে হবে তারা প্রাকৃতিক হ্যাবিটেটে কিভাবে থাকে। যত বেশি প্রাকৃতিক হ্যাবিটেট, ওদের ন্যাচারাল হ্যাবিটেটটাকে কপি করতে পারবে, ওই সাবজেক্টটাকে বুঝতে পারবে। আমি সবার আগে এটা বলবো যে ইউটিউব থেকে বা বই থেকে যদি শেখো কোনো জায়গা থেকে, সে আমি লেকচার দিই বা এক্সওয়াইজেড লেকচার দিই, বা আমি কোনো বই লিখি বা এক্সওয়াইজেড লিখি, বইয়ের দুটো প্যাটার্ন আছে। একটা প্যাটার্ন, আমি অ্যাকুরিয়াম সম্বন্ধে লেকচার দিলাম, অ্যাকুরিয়ামে সাম্প এভাবে বানাবে, জল এটা রাখবে, ওটা রাখবে, এটা রাখবে। আরেকটা প্যাটার্ন হচ্ছে সমুদ্রের মাছটা কিভাবে থাকে। তো প্রথম শেখার দরকার নেচারেও কিভাবে থাকে। যতক্ষণ না নেচারের প্যারামিটারটা জানতে পারবে, নেচারেও কোথায় থাকে, এই সাবজেক্টে বললাম না একটা মানে তিনটে জন্ম কম পড়ে যাবে, তো শেখার স্টার্টিং পয়েন্ট, আমি স্টার্টিং পয়েন্টটা নিয়ে যাবো নেচার। ওটা না করলে তুমি প্রাকৃতিক হতে হবে না। আগে প্রাকৃতিক এখানে পান গাছটা কোথায় থাকে তোমাকে সেটা জানতে হবে, তারপরে তুমি ঘরের ভেতরে সেটা করতে পারবে। যদি প্রাকৃতিকের আইডিয়াটা, কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, ঘরের ভেতরে তুমি করতে পারবে না। এই যে একটা জাস্ট আমি একটা ভিডিও চালিয়েছি, র্যান্ডমলি চালালাম ইউটিউব থেকে। এখানে যে পরিবেশ, একটা মাছ যে পরিবেশে থাকে, এখানে মেরিন আগে রাখতে গেলে সবার আগে জানতে হবে যে মেরিনের যে মাছগুলো আছে স্পেসিফাইড তুমি কোন মাছ রাখবে। এখানে আমি একটা জিনিস বলি, লোকে আগে মেরিন শিখতে চায়, মেরিন শেখার আগে তোমাকে শিখতে হবে স্পেসিফাইড ফিচার। যে আমি যদি এখানে হাজার 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 স্পিসিস আছে, স্পিসিস ওরিয়েন্টেড মেরিন হয়, মেরিনটা রাখতে গেলে আমি যদি এই শ্রিম্প রাখতে চাই, এর হ্যাবিটেটটা আমাকে জানতে হবে, এর হ্যাবিটেটটাকে ফোকাস করে আমাকে মেরিনটা বানাতে হবে। আমি যদি জেলিফিশ রাখতে চাই, আমাকে তাহলে জেলিফিশের হ্যাবিটেটটা জানতে হবে, জেলিফিশের হ্যাবিটেটটাকে ফোকাস করে আমাকে ট্যাঙ্কটা বানাতে হবে। এবার একটা ট্যাঙ্ক, তুমি যেই ট্যাঙ্কটা, এবার সি হর্সটা যদি রাখতে চাই, তাহলে সি হর্সের অ্যাডাপ্টেশনটাকে জানতে হবে। সি হর্স কোনোদিন এক্সট্রিম ফ্লোতে থাকে না, whereas এইখানে যদি এই অ্যান্থিয়াস, এই কোরাল, এখানে দেখো এক্সট্রিম ফ্লো রয়েছে, হাই ফ্লো, তাহলে এদের জন্য হাই ফ্লো, সি হর্সের জন্য হাই ফ্লো না। এই জায়গাতে আমি যে ন্যাচারালি, এটা হচ্ছে পালসিং জিনিয়া একটা কোরাল, এই লো ফ্লোতে নিজে পালস রেট করে, এর ফ্লো কম দরকার। তো এক একটা স্পিসিসের অবজারভেশনে যেতে হবে, এক একটা স্পিসিসের অবজারভেশন। যতক্ষণ না এই সাবজেক্টটা নিজের বাড়িতে রাখবে 24 ঘন্টা 365 দিন 4-5 বছর যতক্ষণ না কাটাবে, এর নারী নক্ষত্র পিএইচআর জানতে পারবে না। তাতে আমি 100টা ক্লাসই কেন না করিয়ে দিই, ঠিক আছে? তো স্যারের ল্যাঙ্গুয়েজেই আমি ডাইরেক্টলি বলছি, আমার স্যার অমিত চ্যাটার্জি, তো উনি বলতেন যে প্রতিটা ফিচার, এই যে ধরে নাও এই যে অক্টোপাস, অনেকে বলে যে স্যার আমি অক্টোপাস রাখবো, আমি জেলিফিশ রাখবো, আমি এটা নয় ডলফিন বড় মাছ হয়ে গেল, আমি এই মাছ রাখবো। এইবার আসি কমপ্লেন কি আমি টর্টয়েস রাখবো কি ড্যামসেল রাখবো। এবার কমপ্লেন আসছে যে আমার না এই মাছটা থাকছে না, আমার ওই মাছটা থাকছে না, আমার তো প্যারামিটার সব ঠিক আছে। আমি প্যারামিটার সিস্টেম সব পরে আসবো, ওটা প্রাইমারি না, ওটা সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে এই স্টারফিশটা রাখার জন্য প্রয়োজনটা কি এটা জানতে হবে। যতক্ষণ না তুমি ব্যাক টু দা রুট যাবে, এই অক্টোপাসটার হ্যাবিটেটটা কি, এখানে ইচ এন্ড এভরি স্পিসিস। এবার স্পিসিস যদি সারোগেট করি, আমি স্পিসিস সারোগেট করলে এটা হচ্ছে স্টোন ফিশ, ঠিক আছে? এই স্টোন ফিশের যে পিএইচআর, এ কিরকম জায়গায় থাকে, শান্ত জায়গায় থাকে, পাথরের মধ্যে থাকে, লুকিয়ে ক্যামাফ্লেজ করে থাকে, স্লো মুভমেন্ট জায়গা, হাই ফ্লো থাকবে না। এ হচ্ছে ক্লাউন ফিশ, মিডিয়াম মডারেটেড ফ্লোতে থাকবে, অ্যানিমনের সাথে থাকবে। তো এবার ক্লাউনকে স্টোনের সাথে রাখতে পারবো না। স্টোনের এনভায়রনমেন্ট, লায়ন স্টোন সিমিলার, লায়নের সাথে এখানে অ্যান্থিয়াস গুলো রয়েছে, লায়নের খাবারই কিন্তু অ্যান্থিয়াস। এবার এখানে একসাথে রয়েছে বলে তুমি ট্যাঙ্কের মধ্যে লায়ন আর অ্যান্থিয়াস একসাথে রেখে দিলে চলে, তারা খেয়ে নেবে, খালি করে দেবে। এটা হচ্ছে গ্রুপার, এটা উইম্পল, এইখানে এটা হচ্ছে নাইজার ট্রিগার। তো এই যে হ্যাবিটেট গুলোর মধ্যে রয়েছে, এই হ্যাবিটেটের মধ্যে এবার আসি, আমি এটাকে পজ করে, নাহলে এটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকুক, ভালো লাগবে, ঠিক আছে? এই হ্যাবিটেট গুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় কথা, সবচেয়ে আগে স্যারোগেট করতে হবে। মিন্স আগে প্ল্যানিং করতে হবে যে আমি কিরকম অ্যাকুরিয়াম বানাবো। যে যদি মাছ বানাই তাহলে আমি কি কি মাছ রাখবো, যদি আমি অ্যানিমন ক্লাউন যাই তাহলে কিরকম রাখবো,
যদি আমি লায়ন যাই, মনস্টার গ্রুপ যাই, তাহলে কিরকম রাখবো। যদি ফ্রেশ ওয়াটারও সিমিলার আছে, আমাদের মনস্টার ট্যাঙ্ক রয়েছে, মনস্টার ট্যাঙ্কের সিস্টেম আলাদা হচ্ছে, আমাদের ডিসকাস ওরিয়েন্টেড ট্যাঙ্কের সিস্টেম আলাদা হচ্ছে। ডিসকাসের ট্যাঙ্ক শান্ত জল, স্টিল জল। সিক্রেট গ্রুপের মাঝে আমার হাই ফ্লো দরকার, হাই অক্সিজেন লেভেল দরকার। প্লান্টেডের জন্য আমার আলাদা সিস্টেম দরকার। তো প্রতিটা ইকোসিস্টেমটা হচ্ছে ডিফারেন্ট। ওই জন্য আমি যে আগে ওয়ার্ডটা বললাম ইকোসিস্টেম, ইকোসিস্টেমের স্টাডিটা হচ্ছে প্রচন্ড ইম্পর্টেন্ট। যে যখন এই সাবজেক্টে যদি তোমরা ভালো করে কাজ করতে চাও বা শিখতে চাও, হুএভার যে সাবজেক্টে, সেটা প্লান্টেড হোক, বাইরের গাছ হোক, রেন ফরেস্ট হোক, চাহে মেরিন হোক, সবার আগে যেরকম অমর্ত্যদা সবচেয়ে ভালো আমার একটা কথা লাগলো, বাইরে আমরা ডিসকাশন করছিলাম, অমর্ত্যদা এটা বললো যে আমরা যে কাজ করি নেচারের সাথে রিলেটেড, ন্যাচারাল, মানে যে আমি রেন ফরেস্টটা করবো যতটা ন্যাচারাল হোক। কারণ কি নেচারের থেকে বিউটিফুল পৃথিবীতে আর কিছু নেই। তুমি যত হাজার হাজার আর্টিফিশিয়াল জিনিস বানিয়ে নাও, নেচারের থেকে বিউটিফুল তো কোনো কিছু নেই। তো নেচারটাকে ন্যাচারালি রাখো, তার থেকে বিউটিফুল আর কিচ্ছু হবে না। তো এবার লেটস কাম টু দ্য পয়েন্ট। এবার যদি মেরিন তুমি করতে চাও, শিখতে চাও, তো সবার আগে তোমাকে যেটা জানতে হবে, যেটা বললাম স্যারোগেট করে ওর হ্যাবিটেট। এবার হ্যাবিটেটটায় আসলে, এবার মেরিনের একটা চার্ট করলে বা হ্যাবিটেশন করলে যে আমরা কি কি মাছের দিকে যাব। কেউ যাবে হয়তো অ্যাঞ্জেলের ওপরে, কেউ যাবে বাটারফ্লাইয়ের ওপরে, কেউ যাবে ট্যাঙ্কের ওপরে, কেউ যাবে ক্লাউনের ওপরে। তার ওপরে ইকোসিস্টেমের ডেকোরেশন, রক, জলের ফ্লো, ভেরি কিন ফ্যাক্টর, ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ট্যাঙ্ক গ্রুপের মাছ যদি আমি চালাই, এখন ট্যাঙ্ক গ্রুপের মাছ এক্সট্রিম হাই ফ্লোতে চলে, তা ট্যাঙ্কের জন্য আমার হাই ফ্লো দরকার, ক্লাউনের জন্য একটু শান্ত দরকার। তো যখনই আমরা মিসম্যাচ করে দিই, আজকে মেরিন সাকসেস হওয়া বা ফেলিওর হওয়া, যে এবার অনেকে রাখবে অক্টোপাস। ফিশ অনলি একটা ট্যাঙ্ক সেট আপ করলাম আমি, সেই সেট আপের মধ্যে কোনোদিন অক্টোপাস থাকবে না। অক্টোপাসের হ্যাবিটেট আলাদা, অক্টোপাস ট্যাঙ্ক থেকে পালিয়ে যাবে, বেরিয়ে যাবে, বা অক্টোপাস অন্য মাছকে মেরে দেবে। এবার অনেকে বলবে আমি রাখবো জেলিফিশ, জেলিফিশের সাথে মাছ থাকবে না। যদি সিঙ্গাপুরে জেলিফিশের ট্যাঙ্ক থাকো, তাহলে শুধু জেলিফিশই আছে। অক্টোপাস আছে, শুধু অক্টোপাস আছে। যদি সি হর্স আছে, সি হর্স হচ্ছে, আজকে যদি তুমি মারিনের প্লান্টেড অ্যাকুরিয়ামে যাও, ম্যাক্রোঅ্যালগির দিকে যাও, তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্রোঅ্যালগির সাথে খুব লাইট ফ্লো, স্লো ফ্লো, তার সাথে সি হর্স যাবে। তাহলে কি সি হর্স ইললিগাল, ব্যান, সেটা আমি রাখতে পারবো না। আমি রাখবো না পরের কথা, আমি জানার জন্য কথাটা বলছি। তো সেই সিস্টেমে কিন্তু সি হর্স যাবে। এবার একজন একটা ফিশ অনলি ট্যাঙ্ক করলো, গরম জল, ভর্তি মাছ, তার মধ্যে ছাড়লো একটা সি হর্স। ও তো এমনি মরবে, অমনি মরবে, মানে সে তো ছাড়ার আগেই জানার কথা যে মরবে। এখন যদি এত সুন্দর মমতাদার প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়ামে একটা গোল্ডফিশ ছাড়ি, একটা কই কার্প ছাড়ি, ঠিক আছে, তো কই কার্পের তো বললে হয়ে যাবে না, ট্যাঙ্কটা পুরো চলে যাবে। তো জাস্ট লাইক দ্যাট। এইবার এটাকে যদি আমি সেকেন্ড ধাপে আরেকটা প্রিসাইজলি আসি, এবার ওভারঅল একটা আইডিয়া ক্লিয়ার হলো যে ডিভিশনগুলো কিরকম করে চক আউট করতে হয়। একটা মেরিনের দিকে এগোতে গেলে সবার আগে মেরিনের প্লাস আর মাইনাসটা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে আমরা খিচুড়ি করে দিই। খিচুড়ি চলবে না। প্লান্টেড অ্যাকুয়ারিয়াম প্লান্টেড, মনস্টার ট্যাঙ্ক মনস্টার, ডিসকাস গোল্ডফিশ। একটা দিয়ে আমি প্লান্টেড করবো, একটা দিয়ে গোল্ডফিশ রাখবো, একটা দিয়ে অস্কার রাখবো, একটা দিয়ে আরবানা রাখবো, সেটা কি ফ্রেশ ওয়াটারে হয়? হয় না। তাহলে অবভিয়াসলি সেটা মেরিনেও হয় না। মেরিনে তো আরো ওয়াইড রেঞ্জ। তাহলে যেরকম আমি ফ্রেশ ওয়াটারের সাথে যার জন্য কম্পেয়ার করছি, এতে বুঝতে সুবিধা হয় জিনিসটা। তো মেরিনের ক্ষেত্রেও সেরকম। এবার মেরিনের ক্ষেত্রে মেরিনের প্লান্টেড হলে মেরিনের প্লান্টেড, বা রিফ হলে রিফের। এবার আমি বেসিক স্ট্রাকচারে আসি। এবার সবকিছুর একটা বেসিক প্যারামিটার আছে, বেসিক একটা জিনিস আছে। আমি বেসিক জিনিসটা যদি আসি, যে বেসিক প্যারামিটার, বেসিক জিনিসটা কি রয়েছে, সেটা হচ্ছে বেসিক ইকোসিস্টেমটা হচ্ছে একটা জলের সামঞ্জস্য। জলের প্যারামিটার হচ্ছে ডেনসিটি আর টেম্পারেচার মেরিনের জন্য খুব কি ফ্যাক্টর। সবার আগে আমি দেখবো জলের ডেনসিটি আর টেম্পারেচার। টেম্পারেচার মেরিনের জন্য আইডিয়াল টেম্পারেচার হচ্ছে 28 থেকে 30। এবার 31এও মাছ বাচ্ছে, 32এও মাছ বাচ্ছে, সেটা না মরে বেঁচে আছে, মানে বাঁচার ওর উপায় নেই। আমি যদি এখন 33-34 টেম্পারেচার রাখি, বাই ডিফল্ট না মরে বেঁচে আছে, কিন্তু ওর জন্য কমফোর্টেবল জোন না, মেক ইট ক্লিয়ার। তো তার জন্য মানে রিফ ট্যাঙ্ক তো 25-26, এবারে তোমার প্ল্যান্টেডে কত রাখো? 26, 25-26, ঠিক আছে, ম্যাক্সিমাম 26।
তো রিফ ট্যাঙ্কের জন্য 25-26, আর ফিশ অনলি হচ্ছে 28 থেকে 30, ম্যাক্সিমাম 30। ইভেন আমার শোরুমে গরমে 34 ডিগ্রি টেম্পারেচার, 34। সে 34 এই মাছগুলো রয়েছে ওই না মরে বেঁচে আছে, অপশন নেই ওর কাছে, ঠিক আছে, তার জন্য বেঁচে আছে, মানে ইমিউন হয়ে রয়েছে, অ্যাডাপ্টেড হয়ে রয়েছে। এইবার এখানে বলি এক একজনের সাথে এক একটা রিলেটেড। যখন তুমি 26-এ মাছ রাখবে, তার কালার, তার গ্রোথ, তার ফিচার, বিহেভিয়ার, আর যখন তুমি 34-এ রাখবে, তার কালার, তার বিহেভিয়ার সম্পূর্ণ আলাদা। একটা মাছের বিহেভিয়ার চেঞ্জ হয় টেম্পারেচারের সাথে কমপ্লিটলি। ইভেন মানুষের বিহেভিয়ার হোক, ফ্রেশ ওয়াটার হোক, চাই প্লান্টেড অ্যাকুয়ারিয়াম হোক, চাই মেরিন হোক, মাছের অ্যাগ্রেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার। যত টেম্পারেচার বাড়বে মাছের অ্যাগ্রেসিভনেস বাড়বে। শীতকালে দেখবে অস্কার সিকলেট কম মারামারি করে, আর গরমকালে দেখবে ওরা বেশি মারামারি করে। তো যত ফাইন টিউনিং একটা মাছকে অবজার্ভ করবে, জানবে, তুমি নিজে থেকে সিস্টেমটা শিখে যাবে। তাহলে আমি যদি একটা মাছকে অবজার্ভ করছি যে মাছটা কোন কন্ডিশনে মারছে, সেম পেয়ার অফ ফিশ, একটা কন্ডিশনে মারামারি করছে, একটা কন্ডিশনে করছে না, আমাকে নেচার কি শেখালো? টেম্পারেচার। আমি টেম্পারেচারটাকে ড্রপ ডাউন করলাম, একটু শান্ত হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, মানে কমফর্ট জোন পেয়ে গেল। তাহলে কি কেউ যদি টেম্পারেচার কন্ট্রোল না করতে পারে? অপশন নেই, আমার নিজেরই শোরুমে অপশন নেই। 24 ঘন্টা আমি এসি চালিয়ে রাখতে পারবো না, শোরুম বন্ধ থাকে, ওটা ঘরের মধ্যে না, ঠিক আছে, অনেকের আছে অপশন নেই। সেই ক্ষেত্রে আমাদের সিলেকশন অফ দ্য ফিশে যেতে হবে, মানে যেই মাছ 33-34 টলারেট করতে পারবে। আমি এখানে মেরিন ইন্ডিয়ান ওয়েদারের উপরে আলোচনা করছি, আমরা তো অস্ট্রেলিয়াতে বসে নেই। তো অস্ট্রেলিয়ার ওয়েদার, আমেরিকার ওয়েদার, ইভেন বিভিন্ন রাইটার যারা মেরিন সম্বন্ধে লেখে, তাদের বইয়ের মধ্যে প্র্যাকটিক্যালের মধ্যে ডিফারেন্স কোথায় হয়? ডিফারেন্সটা হয় তারা বইটা কোথায় লিখছে। যেই রাইটারটা আমেরিকায় বসে অত ফেভারেবল কন্ডিশনে বসে লিখছে, ও তো ওর কন্ডিশনে থিসিস করেছে, মাছটাকে তো ও রিড করেছে। ও কি পশ্চিমবাংলায় রিড করেছে না ইন্ডিয়ার ওয়েদারে রিড করেছে? তাহলে সেম মাছের বিহেভিয়ার আমেরিকা, ইউকে তে আলাদা হবে, সেম মাছের বিহেভিয়ার কলকাতা, দিল্লিতে আলাদা হবে। সো marine is not about thumb rule, marine is not about any written product, marine is all about experience। এটা আমি আজকে বিগত লাস্ট 20 বছরের এক্সপেরিয়েন্সটাই শেয়ার করছি, যে ইটস অল অ্যাবাউট দ্য পিএইচআর। যত ভালো এক একটা মানে স্পিসিসকে রিড করবে। তো প্রথম আমি দেখলাম যে যদি আমি ফেভারেবল কন্ডিশন দিতে পারি, আমি এবারে নোটেবল পয়েন্ট বলে দিচ্ছি, যদি আমি ফেভারেবল কন্ডিশন দিতে পারি তাহলে আমি যা ইচ্ছা তাই রাখতে পারবো, অপশন 1। যদি আমি ফেভারেবল টেম্পারেচার না দিতে পারি তাহলে ওই টেম্পারেচারে যে থাকবে শুধু আমি তাকে রাখতে পারবো। এটা কি ক্লিয়ার করতে পারলাম? যে তখন যখন বলবে যে দাদা এই মাছটা বাঁচবে, ওই মাছটা বাঁচবে, সেই মাছটা বাঁচবে, আমি ফ্লেম অ্যাঞ্জেল রাখতে চাই, ফ্লেম অ্যাঞ্জেল 28 ডিগ্রির উপরে বাঁচবেই না। রাখতে চাও তাহলে টেম্পারেচার 28-এ আনো, টেম্পারেচার 28-এ রাখতে পারবো না, আনতে পারবো না, ঠিক আছে, তাহলে ফ্লেম অ্যাঞ্জেল রেখো না। তাহলে 34-এ কোন অ্যাঞ্জেল বাঁচবে? কোরাল অ্যাঞ্জেল বাঁচবে, আমাদের ইন্ডিয়ান কোস্টের মাছ। এইবার এখানে কিছু ফিশ সিলেকশনের মধ্যে বলি, ইন্ডিয়ান স্পিসিস যে সবসময় একটা জিনিস জেনে রাখবে, জাগার এনভায়রনমেন্ট ওয়াইজ গাছও গ্রো করে, ফলও গ্রো করে, মাছও গ্রো করে, বা অ্যানিমাল গ্রো করে। আমাদের বেঙ্গলে বা ইন্ডিয়াতে যেই ফল সিজনাল ফ্রুটস, আমাদের গরমকালে দরকার হচ্ছে ওয়াটার ওরিয়েন্টেড ফ্রুটস, তাই জন্য আমাদের ওয়াটারমেলন, ম্যাঙ্গো, লিচি এই ওয়েদারে। আমাদের ওয়েদার কিন্তু ড্রাই ফ্রুট কাশ্মীরের ফ্রুটস খাওয়ার না, কাজু বাদামের আখরোটের শরীর না। এইবার আজকে প্যান ইন্ডিয়া হয়ে অনলাইনে আখরোট কাজু চলে আসছে। আখরোট কাজু কাশ্মীরে ঠান্ডার জন্য সুইটেবল, কেসার আখরোট কাজু, তার জন্যই ওখানে জন্মায়, পশ্চিমবাংলায় জন্মায় না। পশ্চিমবাংলাতে তরমুজ, আম কমফোর্টেবল। তো আর ইউ গেটিং মাই পয়েন্ট? যেটা যেখানকার কমফর্ট জোন, ঠিক আছে। এখন যদি তুমি এই গরমে কেসার আখরোট পেস্তা খাও, তুমি সিক হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। আর ও যদি ঠান্ডাতে তরমুজ আম খায়, ওর প্রবলেম হয়ে যাবে। তো আমাদের মেরিন রাখতে গেলে আমাদের ইন্ডিয়ান ওয়েদারে, ইন্ডিয়ান কোস্টালে যে মাছ আছে সেই মাছের সার্ভাইভালের সবচেয়ে বেশি। এখন আমি যদি অস্ট্রেলিয়া থেকে মাছটাকে নিয়ে আসি, সেই মাছটাকে তো জোর করে আনছি, আমাদের তো এই ওয়েদারের মাছই না, আমাদের ওয়েদারের মাছ। ইভেন
সাম ফ্রেশ ওয়াটারের জন্য। কিন্তু আমরা কি স্যার তাহলে ওটাকে আনতে হ্যাঁ পারবো, তাহলে আমাকে সেই ফেভারেবল কন্ডিশনটাই যেতে হবে। অপশন দুটো আছে, যদি অস্ট্রেলিয়ার মাছ রাখতে হয় তাহলে অস্ট্রেলিয়ার ওয়েদার দিতে হবে, যদি ইন্ডিয়ার ওয়েদার দাও তাহলে ইন্ডিয়ার মাছ রাখতে হবে। তুমি ইন্ডিয়ার ওয়েদারে অস্ট্রেলিয়ার মাছকে যদি রাখছো তাহলে মাছটাকে কষ্ট দেওয়া হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আজকে এই সামান্য এই ছোট্ট নিয়ন টেট্রা কার্ডিনাল টেট্রা 32 ডিগ্রিতে বাঁচবে? তাহলে এই নিয়ন কার্ডিনাল কোথাকার মাছ? অ্যামাজনের। ওখানকার যে ওয়াটার ফ্লো, যে প্যারামিটার, আমি সেটা দিলে আজকে বাঁচাতে গেলে তো ওকে যদি তুমি এখন ব্রিডিং করতে চাও, এখন নিয়ন কার্ডিনালের যদি তুমি এখানে ব্রিডিং করো তাহলে তো তোমাকে অ্যামাজনের ফেভারেবল কন্ডিশনটা দিতে হবে, তাহলে ও এখানে বাঁচবে, রাইট? তো মেরিনের ক্ষেত্রেও সেটা। তো আমি যে টেম্পারেচার পয়েন্টটা আগে ওই পয়েন্টটাকে ক্ল্যারিফাই করলাম যে ওই টেম্পারেচারে যখন লোকে বলে যে এই মাছ বাঁচছে না, ওই মাছ বাঁচছে না, সেই মাছ বাঁচছে না, আগে জানতে হবে আমার টেম্পারেচারটা কি আছে, তার সাথে কোন মাছটা ফেভারেবল কোনটা নন ফেভারেবল। আমার যদি এই মাছ রাখতে হয় তাহলে ওই টেম্পারেচারে যেতে হবে, আমাকে যদি টেম্পারেচার কন্ট্রোল না করতে পারি তাহলে ওর ফেভারেবল যেতে হবে। পয়েন্ট ক্লিয়ার? নেক্সট পয়েন্ট হচ্ছে ওয়াটার ডেনসিটি। প্যারামিটারের মধ্যে তো অনেক প্যারামিটার আছে, আমি কি ফ্যাক্টরগুলো আগে ক্লিয়ার করছি, যেটা একদম না হলেই নয়, মানে ফার্স্ট এন্ড লাস্ট ফ্যাক্টর, যেগুলো মেইন ফ্যাক্টর। টেম্পারেচারের পরে হচ্ছে ওয়াটার ডেনসিটি, স্যালাইনিটি। স্যালাইনিটি পয়েন্ট। এইবার স্যালাইনিটি পয়েন্টের মধ্যে ফর এক্সাম্পল এখানে দীঘা কে কে গেছে? সবাই গেছে। দীঘাতে আমাদের মোহনা আছে, ঠিক আছে, সমুদ্র আছে। তো সমুদ্র আর মোহনার মধ্যে যে মাছ পাওয়া যায়, সেইখানে দীঘা সমুদ্রের স্যালাইনিটি মোটামুটি কেউ জানে কত? মোহনা ওরিয়েন্টেড, দীঘা কেন, যে কোনো মোহনা ওরিয়েন্টেড যেখানে ফ্রেশ ওয়াটার আর সল্ট ওয়াটার মার্জ হচ্ছে, ব্ল্যাকিশ ওয়াটার, সেখানে স্যালাইনিটি অবভিয়াসলি কম। তাহলে ওই কম স্যালাইনিটিতে যে মাছটা বাঁচে, ঠিক আছে, সেই মাছটার অ্যাডাপ্টেশন এই কম স্যালাইনিটি ওরিয়েন্টেডই, ও কিন্তু হাই স্যালাইনিটি ওরিয়েন্টেড না। আর যদি ওকে হাই স্যালাইনিটিতে যেতে হয় তাহলে ও মাইগ্রেট করে নিজের টিস্যুতে সেল কিছু চেঞ্জেস করে। অনেক মাছ আছে অ্যাডাপ্টেশন, যেটা সবচেয়ে বড় মাছ আছে ইলিশ মাছ। ও এক্সট্রিম হাই আর এক্সট্রিম লোতে, এক্সট্রিম হাইতে বড় হয়, এক্সট্রিম লোতে গিয়ে বাচ্চা দেয়, ডিম ছাড়ে। স্যালমন ফিশ, ঠিক আছে, যে এত ডিস্টেন্স ট্রাভেল করে, তো ওদের মধ্যে স্পেশাল কিছু ক্যারেক্টার, স্পেশাল কিছু মিউটেশন আছে, স্পেশাল কিছু চেঞ্জেস আছে, যেটা ওরা অ্যাডাপ্টেবিলিটি করে, ঠিক আছে। মোনো অ্যাঞ্জেল, বাইল্যাটারাল ফিশ, ও ফ্রেশেও থাকে সল্টেও থাকে, কিন্তু মোনো অ্যাঞ্জেল সল্টে ভালো থাকে। সল্ট ওয়াটারে, ফ্রেশ ওয়াটার থেকে মোনো অ্যাঞ্জেল তুলে স্পট ওয়াইজ তুমি সল্ট ওয়াটারে দাও, একটাও মরবে না। সল্ট ওয়াটার থেকে তুমি ফ্রেশ ওয়াটারে দাও, সবকটা মরে যাবে। তখন মানে ওর এই ট্রানজিটটায় প্রবলেম হবে না, এই ট্রানজিটটায় প্রবলেম হবে। তো নেক্সট আমরা আসি স্যালাইনিটি ফ্যাক্টর। এইবার স্যালাইনিটি ফ্যাক্টরটা হচ্ছে আবার সেম, আমি কোন মাছ রাখছি। সব মাছ সব স্যালাইনিটিতে থাকে না। সমুদ্রের মধ্যেও এবারে খুব আশ্চর্য ব্যাপার, সমুদ্রের মধ্যে বিভিন্ন স্তর, বিভিন্ন লেয়ার আছে। বিভিন্ন স্তর, বিভিন্ন লেয়ারে আমি কিন্তু পড়ানো বা বোঝানোর চেষ্টা করছি এই প্রাকৃতিক ব্যাপারটার উপরে। এটা যতক্ষণ না বুঝবে, বেসিক ফান্ডামেন্টাল যতক্ষণ না ক্লিয়ার হবে, এটাকে অ্যাকুয়ারিয়ামে আনতে পারবে না।